রাম কি বাঙালি হিন্দু সমাজে বহিরাগত? রাম কি আমাদের নয়? যখনই রামায়ণের কথা উঠছে আমরা ভেবেছি ভারতীয় উপমহাদেশে রাম একজন মর্যাদা পুরুষোত্তম, আদর্শ রাজা, আদর্শ পুত্র, আদর্শ স্বামী। তিনি শুধু ভগবান নন, তিনি এক সামাজিক আদর্শ। অযোধ্যা, রাম, সীতা, লক্ষ্মণ, বীর হনুমান, রাবণ রাজা, মেঘনাদ, কুম্ভকর্ণ, বিভীষণ, এনারা আমাদের নিজেদের সংস্কৃতির অঙ্গ। কিন্তু প্রশ্ন হলো, রাম কি আদৌ বাঙালি হিন্দু সমাজের নিজস্ব চরিত্র, নাকি তিনি বহিরাগত দেবতা, যিনি উত্তর ভারত থেকে বাংলায় এসেছেন এক বিশেষ উদ্দেশ্যে? দেখা যাক এই ব্যাপারে ইতিহাস কী বলে। সংস্কৃত ও সাহিত্যে রামের প্রতিচ্ছবি কেমন, আর কেন কিছু বিদ্বান বলেন রাম বাঙালির নয়? নমস্কার, আমি ডক্টর অপর্ণা মুখার্জি, আর আপনারা দেখছেন চ্যানেল ইতিহাস। ইতিহাস বলে রামচন্দ্রের নাম আমরা পাই বাল্মীকি রামায়ণে, কিন্তু এটি সংস্কৃত গ্রন্থ। বাঙালির নিজস্ব মঙ্গল কাব্যগুলি, এমনকি চর্যাপদেও রামের নাম উঠে এসেছে। তবে বাংলায় রামের ব্যাপক পরিচিতি ঘটে কৃত্তিবাসী রামায়ণের মাধ্যমে। সেই হিসাবে বলা চলে কৃত্তিবাসী রামায়ণ বাঙালির রামের প্রথম কাহিনী। তো কে ছিলেন এই কৃত্তিবাস ওঝা? বেশিরভাগ গবেষক মনে করেন কৃত্তিবাসের সময়কাল ছিল 1400 শতকের শেষ থেকে 1500 শতকের শুরু পর্যন্ত। তিনি ছিলেন নদিয়া জেলার ফুলিয়া গ্রামের এক ব্রাহ্মণ পণ্ডিত। তার লেখনীতে শুধু বিদ্যা নয়, ছিল ভক্তি, ছিল ভালোবাসা, ছিল বাঙালির প্রাণ। কৃত্তিবাসী রামায়ণ কোনো সাধারণ অনুবাদ নয়, এটি একটি জীবনমুখী রামায়ণ। তিনি বাঙালির ভাষায়, বাঙালির প্রয়োজনে, বাঙালির হৃদয়ে রামকে গেঁথে দিয়েছিলেন। তার ভাষা ছিল সহজ, প্রাঞ্জল আর গানের মতো। ভুবন মাঝে ধন্য রঘুনাথ, জয় জয় রঘুবীর দীননাথ। এই ধরনের স্তোত্র শুনলেই বোঝা যায় এই রাম ভয় দেখায় না, আশ্রয় দেয়। কৃত্তিবাসের পদ্যের ভাষা লোকজ, চরিত্রগুলি আবার বেশি বাস্তব। নারী চরিত্রগুলি যেমন সীতা, কৌশল্যা, মন্দোদরী যথেষ্ট প্রভাবশালী। আচ্ছা, সংস্কৃতি ও সাহিত্যে রামের প্রতিচ্ছবি কীরকম? কৃত্তিবাসী রামায়ণের সমাজ চরিত্র বাঙালির সংস্কৃতির সঙ্গে মিশে গেছে। বিখ্যাত লোককবি ভারতচন্দ্র, তারপর মধুসূদন থেকে শুরু করে রবীন্দ্রনাথও তার ছায়া পেয়েছেন। কৃত্তিবাসী রামায়ণ শুধু সাহিত্য নয়, এটি বাঙালির অস্মিতা, জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি, বাঙালির প্রথম মহাকাব্য। কেবল কৃত্তিবাসী নয়, বাংলার শত শত কবি, নাট্যকার ও গল্পকার রামায়ণকে বেছে নিয়েছেন তাদের সাহিত্য রচনার মূল সূত্র হিসাবে। বাংলার বহু গ্রামে রামলীলা নাটক মঞ্চস্থ হয় রামায়ণের উপর ভিত্তি করে। কীর্তন, যাত্রা, বাউল গান, তরজা গান সবখানেই রামের কাহিনী ছড়িয়ে পড়েছে। এই যে রাম ভক্তি, এটা কি শুধুই ধর্মীয়, নাকি এটা আমাদের সাহিত্য সমাজের এক অবিচ্ছেদ্য অংশ? লোক সংস্কৃতিতে রাম ছিলেন কখনো ভক্তনায়ক, কখনো ধর্মের প্রতীক। তার ভাষা বাংলা, তার দুঃখ কষ্ট বাঙালির মতো। তিনি কখনো আবার শত্রু, যেমন মেঘনাদ বধ কাব্যে দেখা যায় রাবণকে নায়ক রূপে, আর রাম সেখানে এক বহিরাগত বিজেতা। সর্বোপরি রামের চরিত্র মানবিক, ভগবানের থেকেও তিনি বেশি একজন মানুষ। মধুসূদন থেকে রবীন্দ্রনাথ অনেকেই রামের চরিত্রে নতুন দৃষ্টিভঙ্গি এনেছেন। রবীন্দ্রনাথের কবিতায় রাম হলেন এক আত্মবিশ্বাসী, সংগ্রামী চরিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই অসাধারণ উদ্ধৃতিটি মনে পড়ে, এই সেই জনস্থান সন্নিহিত প্রস্রবণগিরি, যা শুনলে বাঙালির মন আজও উদ্বেল হয়ে ওঠে। এই জনস্থানে বনবাসকালে রামচন্দ্র এসেছিলেন। বাঙালি জনস্থানকে জানে, চেনে। একবার ভাবুন, যদি রাম বহিরাগত হতেন, তবে কি বাঙালি কবি সাহিত্যিকরা তাকে এমন করে আঁকতেন? কিভাবে রাম বেঁচে আছেন বাংলার লোক সংস্কৃতিতে? ছোটবেলার স্মৃতি মনে করুন। পাড়ায় পাড়ায় রামায়ণ পাঠ,
গ্রামীণ মেলাতে রামলীলা, কীর্তনে রামের নাম, সীতাহরণ, লঙ্কাকাণ্ড, রাবণবধ, লবকুশ এগুলো আজও নাট্যগান, যাত্রা, পটচিত্রে তুলে ধরা হয়। রামের কাহিনী শুধু ধর্মীয় নয়, এটি প্রেম, রাজনীতি, সমাজনীতি, ধর্ম এবং নৈতিকতার এক বিশাল শিক্ষা। ভালোবাসার কর্তব্যের দ্বন্দ্ব, যেমন সীতার বনবাস, লক্ষ্মণের আত্মত্যাগ বা ভরতের রাজপথ ত্যাগ, সব কিছু বাংলার কাব্যে, নাটকে, লোকগানে জায়গা পেয়েছে। বাঙালি শিশুরা রামায়ণ ও মহাভারতের গল্প শুনে বড় হয়। রামরাজ্যে ন্যায়ের অভাব ছিল না। আজও দেখতে পাওয়া যায় পাড়ার ছোট ছোট ছেলেরা মাথায় পাতার মুকুট পরে, হাতে ধনুক বাণ নিয়ে রাম লক্ষ্মণ সেজে ঘুরছে। কেউ বা আবার হাতে প্লাস্টিকের গদা এবং কোমরে দড়ি দিয়ে লেজ বানিয়ে সগর্বে বীর হনুমান হয়ে লাফিয়ে বেড়াচ্ছে। বলুন তো, দেখেননি কি? মনে পড়ে স্বামী বিবেকানন্দের কথা। তিনি তখন নেহাতি এক বালক, যার নাম বিলে। বাড়িতে রামায়ণ পাঠ হচ্ছিল। বিলে শুনল বীর হনুমানের বীরত্বের কাহিনী। কথক ঠাকুর বললেন, বীর হনুমান অমর, তিনি এখনও আছেন। বিলে জানতে চাইল কোথায় তাকে পাওয়া যাবে। হাসির ছলে কথক ঠাকুর ছেলে ভোলানোর জন্য বললেন, কলাবাগানে তাকে পাওয়া যাবে। তাকে দেখার আশায় বিলে কলাবাগানে রাত্রিবেলায় গিয়ে বসে রইল। এটা বলার উদ্দেশ্য এই যে এক সময়ে বাঙালির বাড়ি বাড়ি রামায়ণ পাঠ করার প্রচলন ছিল। তাই রামকে কি করে বহিরাগত বলা যায়? আচ্ছা, কেন কিছু বিদ্বান বলেন রাম বাঙালির নয়? যখন কিছু বিদ্বান বলেন রাম বাঙালির নয়, তারা কি এটা অজ্ঞতা থেকে বলছেন, না কোনো বিশেষ দুরভিসন্ধি থেকে বলছেন? মনে পড়ে এস ওয়াজিদ আলী সাহেবের লেখা সেই অসামান্য বিদগ্ধ রচনা ভারতবর্ষ, যেখানে এক মুদি দোকানে বসে কাজের ফাঁকে ফাঁকে পুরুষানুক্রমে রামায়ণ পাঠ করতে দেখে তিনি লিখেছিলেন, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। একজন মুসলিম সেদিন সেটি উপলব্ধি করতে পেরেছিলেন। এই খবর রাখেন কি সেই নোবেল প্রাইজ পাওয়া জ্ঞানী ব্যক্তি, যিনি অনায়াসে ভাষণ দিয়েছিলেন যে রাম বাঙালির নয়? দক্ষিণেশ্বরে কালী মন্দিরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণির বংশের গৃহদেবতা ছিলেন রামচন্দ্র। শ্রী রামকৃষ্ণের পরিবারের গৃহদেবতা হলেন রঘুবীর। বাঙালির নামের মধ্যে তো রাম নামের ছড়াছড়ি। শ্রীরামকৃষ্ণের বড় ভাইয়ের নাম ছিল রামকুমার। রাজা রামমোহনের নাম তো আমরা সবাই জানি। শহীদ ক্ষুদিরামের কথা মনে পড়ে? মা সারদার বাবার নাম ছিল শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়। এনাদের পিতামাতারা কি নামগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করে আনিয়েছিলেন? শ্রীরামপুর, রামরাজাতলা, রামনগর, আমাদের কত গ্রামনগরের নাম রাম দিয়ে আছে। পণ্ডিতরা গুণে দেখুন তো একবার। এই রাম নাম ভাবনায় বাঙালির সামাজিক ও রাজনৈতিক আলোচনাতেও স্থান পেয়েছে। 500 বছর আগে নবাবী অত্যাচার থেকে বাঙালি হিন্দু ধর্মকে রক্ষা করতে মহাপ্রভু শ্রীচৈতন্য দিয়েছিলেন হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র, যা রূপ নিয়েছিল এক গণ আন্দোলনের। কবির ভাষাতে সেই নামের বন্যায় নবদ্বীপ ডুবে যায় আর শান্তিপুর হাবুডুবু। চাঁদগাজী বাধ্য হয়েছিল নবাবী ফরমান ফেরত নিতে। আজ আমাদের কিছু স্বার্থান্বেষী পণ্ডিতদের থেকে শুনতে হবে যে রাম বহিরাগত। তখন ভারত পরাধীন। জাতির কাপুরুষতা দূর করতে স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের বলেছিলেন ঘরে ঘরে শ্রীরাম আর হনুমানের পুজো শুরু করতে। রাম বহিরাগত হতে পারে না। এই বিশাল পুরুষ পৃথিবীর সবার আপনজন। দেশকালের কোনো গণ্ডি তাকে আটকাতে পারে না। পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি, যেমন মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, তাদের রাম সংস্কৃতি নিয়ে গর্ব অনুভব করে। থাইল্যান্ডের রাজাদের নাম
সবসময় রামের নামে রাখা হয়। ইন্দোনেশিয়া একটি মুসলিম দেশ, কিন্তু রাম তাদের সংস্কৃতি জুড়ে আছে। রামায়ণ নিয়ে ইন্দোনেশিয়ার শ্যাডো ড্যান্স ভুবন বিখ্যাত। বর্তমানে রাম হয়ে উঠেছেন রাজনৈতিক পরিচয়ের প্রতীক, মিছিলের স্লোগান, টিভির বিতর্ক বা সামাজিক বিভাজনের অস্ত্র। কিন্তু বাংলায় রাম ছিলেন ভক্তির প্রতীক, ন্যায়ের প্রতিনিধি, পরিবারের জন্য আত্মত্যাগ করা এক মানব চরিত্র। আপনি কেমন রামকে মানেন, রাজনৈতিক না সাংস্কৃতিক? মন্তব্য জানাতে ভুলবেন না। রাম বহিরাগত কিনা সেটা নির্ভর করে আপনি রামকে কিভাবে দেখেন তার উপরে। যদি আপনি বলেন রাম তো উত্তর ভারতের দেবতা, তাহলে তিনি বহিরাগত। কিন্তু যদি বলেন রামের মূল্যবোধ, তার চরিত্র, তার ত্যাগ বাংলার সংস্কৃতির সাথে জুড়ে, তাহলে রাম তো আমাদের। বাঙালি সংস্কৃতি সব সময় গ্রহণশীল, তাই তো বাঙালি হিন্দু সমাজ রামের মানবিক দিকটিকে আপন করে নিয়েছে। রাম বেঁচে আছেন আমাদের ভাষায়, সাহিত্যে, আচরণে, ধর্মে, রাজনীতিতে। রাম শুধুমাত্র একটি পুরাণের চরিত্র নন, তিনি বাংলার অন্তরে। আপনার মতে রাম কি বাঙালি সমাজের অন্তর্গত না একজন বহিরাগত? কমেন্টে লিখুন, আমরা আপনার মতামতের অপেক্ষায় আছি। আমরা আবার ফিরে আসব আর একটা নতুন বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত রহস্যে থাকুন, ইতিহাসে থাকুন, বাংলায় থাকুন।